বা সামরিক বাহিনী তারা অস্ত্র সারেন্ডার করে রাশিয়া ইউক্রেনের দখল নিয়ে নেবে। কিন্তু সেখানে পুতিনের একটা মিসক্যালকুলেশন আমরা দেখতে পেলাম। কিন্তু একটা জিনিস এখন আমি বলতে চাই, আমি কিন্তু কোনো সাইড নিয়ে বলছি না, আমি অ্যাজ এ নিউট্রাল অবজারভার বলছি। চাণক্য নীতি বলে, ওয়েন ইউ আর অ্যাট ওয়ার প্রিপেয়ার ফর পিস, অ্যান্ড ওয়েন ইউ আর অ্যাট পিস প্রিপেয়ার ফর ওয়ার। পুতিন কিন্তু এখন ইনিশিয়েটিভ নিচ্ছে যে কনফারেন্স টেবিলে বসে কিভাবে এই প্রবলেমটাকে রিজলভ করা যায়। কিন্তু জেলেনস্কি অ্যান্ড ইউক্রেন একটা ইন্ধন পাচ্ছে পেছন দিক থেকে, সেই ইন্ধন দিচ্ছে নেটো অ্যান্ড মিস্টার বাইডেন, যে তোমরা এই যুদ্ধটাকে প্রলং করে যাও। কি তার উদ্দেশ্য সেটা যদি বলি আমি পুরো টাইম নিয়ে নেব, আমি বলতে চাই না। জেলেনস্কি একটা অবভিয়াসলি একটা ইন্ধন পাচ্ছে যে তুমি যুদ্ধটা কন্টিনিউ করে যাও। কেন করে যাও এই নিয়ে ডিসকাশন আমি করব না। এবারে যদি সংক্ষেপে যদি একটু ইঙ্গিত দেন যে কেন ইন্ধন, এয়ার সি গ্রাউন্ড ইন্ধন ইজ ভেরি সিম্পল। এর মধ্যে তিনটে কারণ আছে। একটা হচ্ছে বাইডেন বা ইউএসএর যে মুখ পুড়েছিল আফগানিস্তানে, সেটার থেকে বাইডেন বেরিয়ে আসতে চায়। নাম্বার টু, American economy depends fully on weapon system. How they are going to sell the weapon system to the world, to the nation. যে আফগানিস্তানের পর নেটো যে ব্যাকগ্রাউন্ডটা পেয়েছিল, যে ব্যাকল্যাশটা পেয়েছিল, তাতে কিন্তু আমেরিকার এই ওয়েপন সিস্টেম, ওয়েপন ইন্ডাস্ট্রিজ ব্যাক গিয়ারে চলে গেছিল, যেটা আমেরিকার ইকোনমির ওপরে ডাইরেক্ট হিট করতো। থার্ডলি, ইউরোপের ওপর আমেরিকার যে প্রাধান্য, সেই প্রাধান্যর ওপরে একটা বড় ইম্প্যাক্ট এসছে। তার কারণ যারা নেটো কান্ট্রি অন্তর্ভুক্ত দেশগুলো, তারা বুঝতে পারছে যে নেটো শুধু মুখে কথা বলে, কিন্তু যখন তাদের সাহায্য দরকার গ্রাউন্ডে, নেটো কোনো জায়গায় এসে সেই দেশগুলোকে সাহায্য করেনি বা তাদের বিপদ থেকে উদ্ধার করেনি। ইট ইজ এ ইতিহাস, তারা উদ্ধার করেনি। আমি আসবো কর্নেল রয় আপনার কাছে। আপনি খুব সিগনিফিকেন্ট তিনটে পয়েন্ট তুলে দিয়েছেন। আমি এখানে একটু গ্রুপ ক্যাপ্টেন জোয়ারদারের কাছে আসবো। গ্রুপ ক্যাপ্টেন জোয়ারদার, এই কথাটা যখন পুতিন যদি ইঙ্গিত দিয়ে থাকেন যে দীর্ঘ যুদ্ধ, আমরা দেখতে পাচ্ছি এখন অব্দি খোরসান বা খার্কিভ দখল করা হয়েছে বলে রাশিয়ার দাবি এবং কিয়েভের দিকে এগোচ্ছে, তাহলে কি এই দীর্ঘ যুদ্ধের ইঙ্গিতের মধ্যে দিয়ে আরো অন্য কোনো বার্তা দিতে যাচ্ছেন পুতিন? বিশেষ করে অনেকেই যেমন প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক মহলে যে পরের লক্ষ্য কি মলডোভা? হ্যাঁ, বিষয়টা খুব ক্লিনিক্যালি যদি আমরা অ্যানালাইজ করি, তাহলে সবার আগে আমাদের দেখতে হবে দ্য অবজেক্টিভ অফ দ্য ওয়ার। যখন একটা দেশ যুদ্ধের পরিস্থিতিতে আসে, দেয়ার আর সেট অফ প্রসিজার্স বা সেট অফ সিকোয়েন্স অফ ইভেন্টস যেগুলো নাকি হয়। আর যখন সমস্ত ডিপ্লোম্যাটিক এফোর্টগুলো ফেল হয়, তখনই কোনো দেশ যুদ্ধের ক্ষেত্রে এগোতে থাকে। এই ক্ষেত্রে আমার মত অনুযায়ী the province of Ukraine is a buffer between Russia and European Union. আর ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দিনের যে পলিসিটা, যেটা আমরা দেখে এসেছি, আস্তে 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 ওরা লুক ইস্ট পলিসি যেটা বলা হয়, ইস্টার্ন সাইড অফ ইউরোপ, পোল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া বা হাঙ্গেরি, ওই কান্ট্রিগুলো আস্তে আস্তে ওরা কিন্তু 1990s পর থেকে অনেকটাই এসে গেছে ওদের কবজায়। এখন দুটো দেশ রয়েছে খালি, একটা হচ্ছে বেলারুস আর আরেকটা হচ্ছে ইউক্রেন। বেলারুসের কমপ্লিট ইনফ্লুয়েন্স ইজ উইথ রাশিয়া। ইউক্রেন ইজ আ কান্ট্রি যেটা নাকি মাঝে মাঝে ওরা ওদের গভর্নমেন্ট শিফট হওয়ার সাথে সাথে কখনো রাশিয়ার দিকে প্রোবায়াস হয়, কখনো ইউ এর দিকে যায়। এই ক্ষেত্রে দ্য কারেন্ট প্রেসিডেন্ট চোজ টু গো টুয়ার্ডস ইউরোপিয়ান ইউনিয়ন। যখন সেই ঘটনাটা হয়, তারপর থেকে কিন্তু এসকালেশনটা হয়েছে। সো আমরা যদি দেখি, ultimately problemের source of the problem or at the heart of the problem is Russia's মানে ওনাদের বিরোধ কি ইউক্রেন ইউ এর সাথে মিশে যায়। তো সেটা যদি প্রাইম অবজেক্টিভ হয়, সেই জিনিসটাকে নিয়ে যখন বিতর্কটা চলছে, মানুষ কি চাইছে? ইউক্রেনের মানুষ ইজ ডিভাইডেড। ইউক্রেনে এমন অনেক লোকেরা আছেন যারা নাকি প্রো রাশিয়া
তাদের কতগুলো প্রভিন্স আছে, সেখানে আমরা জানি অলরেডি রাশিয়ান ইনফ্লুয়েন্স আছে, কিন্তু আ লট অফ ইউরোপিয়ান অর ইউক্রেনিয়ান পাবলিক ওরা কিন্তু চায় যে তারা ইউ এর সাথে যাক। সেই জন্যে গ্রাসরুট লেভেলে আমি সেদিন যেরকম বলছিলাম যে মানুষ এখন কিন্তু চাইছে যে ওরাও রাশিয়াকে অপোজ করুক। দ্যাট ইজ দ্য প্রবাবলি দ্য মেইন রিজন যেই জন্যে রাশিয়া দ্য ইউক্রেন এখন ভালো রেজিস্ট্যান্স দিচ্ছে, স্টিফ রেজিস্ট্যান্স দিচ্ছে, যেটা যেরকম কর্নেল রায় বলছিলেন যে ওটা হয়তো পুতিন এক্সপেক্ট একেবারে আমি করেনি। এই প্রসঙ্গে ফিরবো আলোচনা। এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আঙুল তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। এর আগে অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রশ্ন তুলেছেন, রাহুল গান্ধী তিনি টুইট করেছেন। ছোট্ট একটা বিরতির পরে এ প্রসঙ্গেও আলোচনায় ফিরবো, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন দুবাই থেকে সমাজকর্মী গিরিশ পন্ত, যাকে বলা হয় বজরঙ্গি ভাইজান অফ দুবাই, এবং যিনি এই ইভ্যাকুয়েশন সেটা নিজের ইনিशिएटिव নিয়ে অনেককে ইভ্যাকুয়েট করাচ্ছেন। गिरीश जी 24 घंटा में आपको स्वागत है। गिरीश जी, कैसे इवैक्यूएशन चल रहा है? आप भी पर्सनल इनिशिएटिव जो लिया है इवैक्यूएशन के बारे में, कैसे चल रहा है? कितने सारे स्टूडेंट अभी भी स्ट्रैंडेड है वहां पे? कितने सारे स्टूडेंट्स आपसे मदद मांग रहा है? आप अगर हमें बताइए तो। देखिए, अभी भी जैसा कि न्यूज में है कि 17,000 से ज्यादा भारतीयों को वहां से निकाल के दूसरी जगह भेज दिया गया है। अभी भी जो भी स्टूडेंट वहां पे छात्र हैं उनका इवैक्यूएशन की प्रक्रिया जारी है, जहां से हमारे प्रधानमंत्री जी ने अपने 4 मंत्रियों को वहां भेजा हुआ है और लगातार अभी जनरल वीके सिंह लेके गए हैं कुछ स्टूडेंट को, अपने ज्योतिराज सिंधिया जी गए हैं, डॉक्टर हरदीप पुरी जी गए हैं और किरण रिजिजू जी गए हैं। तो प्रक्रिया कंटिन्यू चल रही है और ये मुझे लगता है कि भारत सरकार इसके लिए पूरी तरह से सशक्त है तमाम भारतीयों को वहां से निकालने के लिए। और अभी भी जो छात्र हैं वो रोमानिया बॉर्डर पे हैं, पोलैंड बॉर्डर पे हैं और जो भी हंगरी बॉर्डर पे हैं, तो तमाम भारतीय छात्रों को निकाला जाएगा। ये आपके चैनल के माध्यम से मैं कहना चाहता हूं, हम सभी छात्रों को थोड़ा धैर्य रखें और उनके माता पिता को भी, कि माननीय प्रधानमंत्री जी सक्षम है हमारे सभी भारतीयों को वहां से निकालने के लिए। जी, लेकिन जिन लोगों का जो यहाँ पर बहुत सारे पेरेंट्स हैं जो अभी भी बहुत बहुत वॉरिड है। अभी आप जुड़ने के पहले हम एक ऐसे ही पेरेंट्स के साथ बात कर रही थी जो अभी बेड रिडन है, इतना वॉरिड है क्योंकि उसका जो 2 बच्चे, वो 2 लड़की अभी वो बंकर में था, अंडरग्राउंड बंकर में थी और अभी भी वो वापस नहीं आ पाया, बॉर्डर तक वापस नहीं आ पाया क्योंकि 60 किलोमीटर्स दे आर वॉकिंग। जी बिल्कुल, बीच में कुछ स्थिति इस तरह से हुई है कि कई सारे भारतीयों को वहां से वॉक करके जाना पड़ा क्योंकि बहुत लंबी गाड़ियों की, बसों की कतार लग गई, जिसकी वजह से कि कई छात्रों और भारतीयों को या वर्कर्स को वहां से पैदल जाके बॉर्डर तक जाना पड़ा। लेकिन मैं ये समझता हूं कि 2, 4, 10 किलोमीटर से बेहतर है कि जिंदगी बची रहे, 10 किलोमीटर क्या 12 किलोमीटर चलना पड़े, लेकिन जिंदगी बहुत जरूरी है, बहुत कीमती है। इसके लिए वो सभी नियमों का पालन किया जाए, जो भी हमारी भारत सरकार ने और मिनिस्ट्री ऑफ एक्सटर्नल अफेयर की जो गाइडलाइंस हैं और जो भी हमारी एम्बेसी के दूतावास के जो हमारे कर्मचारी हैं, जो हमारे ऑफिसर्स हैं, वो जिस तरह की गाइडलाइंस दे रहे हैं, मैं समझता हूं कि वो अपने पूरी तरह से पूरी मेहनत कर रहे हैं। पिछले 8 दिन हो गए हैं जिस तरह से उन्होंने भारतीयों को जिस हालात में निकाला है। मैं कहता हूं भारत सरकार में ऐसा सशक्त प्रधानमंत्री शायद पहली बार आया। जी, आप हमारे साथ बने रहिए। আমাদের সাথে রয়েছেন অশোক ভট্টাচার্য। অশোক বাবু, আমরা ইতিমধ্যে দেখেছি অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রশ্ন তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী উদ্দেশ্যে। রাহুল গান্ধী তিনি কয়েকদিন আগে তার বক্তব্য আমরা দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি সরাসরি নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু যেমন এই গিরিশ পন্ত বলছেন যে ইভ্যাকুয়েশন চলছে, একটা সময় লাগছে, ডেফিনেটলি ওখানে একটা ওয়ার জোন, একটা যুদ্ধকালীন পরিস্থিতি, সেখানে কিছু অন্তরায় থাকছে, কিন্তু সরকারের তরফ থেকে যে প্রচেষ্টা তাতে কোনো ঘাটতি নেই, তাতে কোনো ঘাটতি নেই। মপিয়া 1991 গালফ ওয়ারের সময় প্রায় 1.5 লাখ মানুষকে ফিরিয়ে এনেছিল সরকার, এবং ওই যুদ্ধ বিধ্বস্ত ক্ষেত্র থেকে। আমরা দেখেছি লেবাননে 2006 একই ঘটনা, 2011 একদম সাম্প্রতিক ইতিহাস লিবিয়া থেকে প্রায় ওই রকম 15,000-এর মতন ইভ্যাকুয়েশন করে ফিরিয়ে আনা হয়েছিল। সবথেকে বড় কথা, এই কটাক্ষ শুধু আমাদের নয়,
আমরা দেখেছি রোমানিয়ার মেয়র যে ভাষায় কটাক্ষ করেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে, একদল ছাত্রছাত্রী তারা এসে সীমান্ত পার হয়ে রোমানিয়ায় চলে আসলো, তারপর আমি তাদের ফুলমালা দিয়ে বরণ করছি। এটা কি নির্লজ্জ রাজনীতি! ভলগা থেকে গঙ্গা আমরা পড়েছি রাহুল সংকীর্তায়নের, কিন্তু ইউক্রেন থেকে অপারেশন গঙ্গা ইউপি ভোটের দিকে লক্ষ্য রেখে আমরা বারবার বলছি সর্বদলীয় বৈঠক ডাকুন, সেদিকে কোনো কর্ণপাত করার কোনো রকম এদের ইচ্ছা নেই। সব থেকে বড় কথা, আমি আরেকটা জিনিস এখানে ভাবছিলাম, এই যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াদের রোমানিয়ার মেয়র বলছেন আমরা এদের খাবার দিয়েছি, আমরা থাকতে দিয়েছি, তোমরা এখন রাজনীতি করতে আসছো, ভারতীয় হিসাবে আমাদের লজ্জায় একদম মাথা নত হয়ে বিমল যাচ্ছে। শঙ্কর বাবু, না মপি, আরেকটা কথা আমি এখানে শুধু একটু কথা বলতে চাই। একটা কথা, আমরা এই মানে কয়েক প্রজন্ম ধরে আমার মহানগরীকে দেখেছি যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে মিছিল হতে। আমি জানি না এখানে অনেক যুদ্ধের ব্যাখ্যা হচ্ছিল, কোনো যুদ্ধই কি ন্যায় যুদ্ধ হতে পারে? যে কোনো যুদ্ধই মানবতার পক্ষে ভয়ঙ্কর। এই যুদ্ধবিরোধী একটা শান্তি মিছিল আমার মহানগরী আজ দেখলো না, এটা কিন্তু একটা আক্ষেপের বিষয়, নিয়ে কোথাও আলোচনা হচ্ছে না। বিমল শঙ্কর বাবু। না মৌপি, আমি তো প্রথমেই বলেছি আজকের এই আলোচনায় আমি কখনো একেবারে হাজার তুমি বললেও আমি রাজনীতির ভেতরে ঢুকবো না। আমি বলছিও না রাজনীতির মধ্যে ঢুকতে, কিন্তু যে প্রশ্নগুলো উঠছে সেগুলোর উত্তর তো শাসক কেন্দ্রের শাসক পক্ষের প্রতিনিধি হিসেবে আপনাকে দিতে হবে। আমি বলবো তো, একটু আগে আমরা তো এখানে স্টুডিও ঠান্ডা ঘরে বসে আছি, একটু আগে তুমি যার সঙ্গে আলাপ করালে মিস্টার পান্থ, তার একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স রয়েছে, এবং মিস্টার পান্থের যা আজকে বক্তব্য সেখান থেকে একটা বিষয় স্পষ্ট, উই হ্যাভ অলরেডি ইভাকুয়েটেড 17,000 পিপল আউট অফ 20,000। এটাকে কেউ যদি সাকসেস মনে না করে, সে সাকসেস মনে করবে না। রোমানিয়ার সীমান্ত পেরিয়ে গেল ছাত্রছাত্রীরা, তারপরে তাদের ফুল দিয়ে বরণ করছেন। এ তো আমার কথা নয়, রোমানিয়ার মেয়র বলছেন, আমি নই, কংগ্রেস নয়, রোমানিয়ার মেয়র কটাক্ষ করেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে। রোমানিয়ার মেয়র জানি না অশোক ভট্টাচার্যকে ফোনে বলেছেন কিনা, আমি আমার একটা কথা বলি, আমাকে বলতে দিতে হবে। রোমানিয়ার মেয়র কি বলেছেন এটা তর্কাতর্কির জায়গা নয়, এটা তর্কাতর্কির ডিবেটের জায়গা নয়। এক সেকেন্ড শশীদি রেসপন্ড করতে চান, শশীদি প্লিজ। না, আমি শুধু এইটুকু বলতে চাই যে পান্থজি না বলে যদি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসিয়ালি স্টেটমেন্ট দিত যে 17,000 ইন্ডিয়ানসদের স্টুডেন্টসদের সেফলি ইভ্যাকুয়েট করা হয়েছে, তাহলে কিন্তু ভারতবর্ষের যে মা বাবারা রয়েছেন তারা আশ্বস্ত হতেন। মুশকিল কি হচ্ছে, আমরা আজকে রুমকি ঝুমকির ফোনটা কি কাকতালিয়া বলুন, আপনি আলোচনার মধ্যে তাদেরকে পেলেন, আজকে তাদের ব্যাটারি ডিসচার্জ হয়ে যাচ্ছে, তাদের চার্জ নেই, খাবার নেই, নিরাপদ আশ্রয় নেই, এবং সেই জায়গায় এখানে রাজনীতি করা হচ্ছে। আমরা এটুকুই বলবো যে আপনি দেখবেন একটা টুইটার হ্যান্ডেল আছে, ইন্ডিয়া ইন ইউক্রেন, তাতে আপনি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যখন তার অ্যাডভাইজারিগুলো দেয়, সে অ্যাডভাইজারিগুলো আরম্ভ হয়েছে 15 ফেব্রুয়ারি 2022-এ। তার আগে কি হলো, যখন রাশিয়ার ইউক্রেন অবস্থা অবনতি ঘটছে, সারা পৃথিবী দেখছে, এবং সেই এসকালেশন হচ্ছে, আর একটা ট্রিগার হয়ে যুদ্ধটা হলো, তার আগে আমরা কি করছিলাম, আমি কেন আমাদের স্টুডেন্টসদের আনিনি, এবং তারপরে আজকে প্রধানমন্ত্রী ব্যস্ত রাজনৈতিকভাবে সভাগুলোতে, পীযূষ গোয়েল মন্ত্রী, তিনি তার টুইটার হ্যান্ডেলে দেখবেন একটা ছবি দিয়েছেন, প্রধানমন্ত্রী একবারই সে একটা নদীর মধ্যে রয়েছেন শুয়ে, দুহাত বাড়িয়ে দিয়েছেন, একদিকে স্টুডেন্টস যারা হেল্প হেল্প বলছেন, আরেকদিকে ভারতবর্ষ দিকে, তার উপরে লেখা আছে ব্রিজ অফ হোপ। এইসব করার সময় আছে, কিন্তু সময় যখন সময় ছিল তখন তাদের হাতে সময় ছিল না। এই সমন্বয়ের অভাবের কথাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। একটা মিনিট বলি একটু, আমি নিজে তো অধ্যাপনা করি, পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশন আমিও পড়াই, তো একটু গবেষণাও করেছি। তো আমি আজকে দেখলাম তৃণমূল মডেল অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স, অর্থাৎ এই একটা ভাষণ শুনলাম না যে আপনি জানতেন যুদ্ধ বাঁধবে, আপনার তো বন্ধু পুতিন, কেন আপনি ছাত্রছাত্রীদের উদ্ধার করে আনেননি? আমার ধারণা হয়তো এবার এইরকম ঘটেছে, পুতিন একদিন সকালে ফোন করে বললেন যে মোদি দাদা আমি অ্যাটাক করতে যাচ্ছি, আপনি আপনার ছাত্রছাত্রীদের নিয়ে আসুন। মানে হাস্যকর কথা বলার একটা সীমা আছে, মানে একটা লিমিট আছে, এই লিমিটটা এরা সবাই ক্রস করে গেছে। হাস্যকর আপনার কথা, আপনি আপনাদের শুনে লোকে হাসাহাসি করে, আপনার এই জানেন, প্লিজ ডোন্ট ডু সাচ থিংস, প্লিজ ডোন্ট ডু সাচ থিংস। হাসাহাসি আমি আপনার উপরে করব, মৌপিয়া আমায় বলতেই হবে,
শুনুন, একটা ডিপ্লোমেসি চলে, আরে ডিপ্লোমেসি বুঝতে আপনাদের টাইম লাগবে। এমবাসি রয়েছে, একটা You have to ডিপ্লোম্যাটিক go a মিশন long way রয়েছে। to understand তারা what যদি is আমরা- diplomacy. আমি আসবো, আমি তিনজনের কাছে আসবো, এক সেকেন্ড প্লিজ। শশীদি, বিমলদা, অশোকদা, আমি আসবো। তার আগে দেখি যে যে সমস্ত যে ইউক্রেনের পড়শি দেশগুলোর দিয়ে ভারতীয়দের ইভ্যাকুয়েট করা হচ্ছে, তার মধ্যে অন্যতম পোল্যান্ড, সেখান থেকে আমাদের প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি অমিত প্রকাশ। দেখুন। पश्चिमी यूक्रेन से बुदमियर्स बॉर्डर है जो कि पोलैंड और यूक्रेन के बीच का बॉर्डर है और वहां से सबसे ज्यादा संख्या में भारतीय मूल के छात्र और परिवार इस वक्त दाखिल हो रहे हैं रेजो जो शहर है वहां पर, और वहां पर एक कैंप सेंटर बनाया गया है जिस कैंप सेंटर में तमाम वो परिवार, तमाम वो स्टूडेंट्स जो पहुंच रहे हैं उन बॉर्डर से यहाँ तक पहुंचने वाले लोग, उन लोगों को यहाँ लाया जा रहा है और यहाँ उनका रजिस्ट्रेशन प्रोसेस हो रहा है। इस पूरे एक्चुअली एक होटल है जिसको एक कैंप में अब तब्दील कर दिया गया है और यहाँ लगातार छात्र और परिवार जो भारतीय मूल के हैं उनको यहाँ पर लाया जा रहा है। इस वक्त जब हम ये रिपोर्ट यहाँ से आपको दिखा रहे हैं, हमारे साथ बहुत सारे यहाँ वॉलंटियर्स भी हैं, ये छात्र आपको दिख रहे हैं। अपने बारे में बताइए, कैसे चल के आए, कितना पैदल चलना पड़ा, और साझा करना चाहिए। आपका चेहरा देख के लग रहा है कि वो भाव आपके चेहरे पे आ रहे हैं कि आप किस परेशानियों से गुजर के पहुंचे हैं। जी सर, सबसे पहले हम लोग तो जब बॉम्बिंग स्टार्ट हुई वहीं से स्टार्ट हुआ, तो हम लोग बंकर में छिप गए। बंकर में 5-6 दिन वहीं रातें गुजारे, जैसे तैसे खाना कुछ भी जो भी मिला उसको खाए। फिर फाइनली डेली हम लोग सोच रहे हैं हमारी एम्बेसी कुछ आएगा कि बॉर्डर खाली उधर से रसिया से निकाला है, क्योंकि वो पास बॉर्डर था। उसके अलावा सारे बॉर्डर 1000-1200 किलोमीटर दूर थे। तो जैसे तैसे हुआ कि अब एम्बेसी भी कुछ हेल्प नहीं कर पाएगी बॉर्डर से निकालने में उधर पीछे से, तो हम लोगों ने बस अपना रिस्क लिया जान का कि अब खारकीव से जैसे निकलते हैं, क्योंकि सर हमारे रूम पे भी मैंने कल वीडियो देखा, हमारा जो रूम है अपार्टमेंट वो ब्लास्ट हो गया है। আমি অনিকবাবুর কাছে আসবো। অনিকবাবু, মস্কোর যেটা দাবি ছিল যে ইউক্রেন ভারতীয় পড়ুয়াদের শিল্ড হিসেবে ব্যবহার করছে, যেটাকে পত্রপাঠ খারিজ করেছে নয়াদিল্লি, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই যুদ্ধের সময় কিন্তু অনেক প্রোপাগান্ডা ক্যাম্পেনও কিন্তু হয়। মানে আমরা সকাল থেকে এটা শুনছি, যেটা তুমি বললে। এখন কোনটা সত্যি যে শিল্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা ভারতীয় ছাত্ররা, আবার বিদেশ মন্ত্রক সেটা অস্বীকার করেছে, বলছে আমাদের কাছে কোনো খবর নেই। মানে আমরা দেখেছি প্রতিটি যুদ্ধে, বিভিন্ন যুদ্ধে, এবং মানে আমরা ঐতিহাসিকভাবেও এটা জানি যে প্রতিটি পক্ষ, যুদ্ধের যে পক্ষ, তারা কিন্তু প্রোপাগান্ডা মেশিনারিকে খুব সচল রাখে। এখন এটা সত্যি যদি ঘটে, সেটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত দুঃখের, মর্মান্তিক। কিন্তু পাশাপাশি এটা ঘটছে কিনা এবং এটা প্রোপাগান্ডা মেশিনারি সক্রিয় কিনা, সেটাও কিন্তু আমাদের ভাবতে হবে। কারণ যে কোনো যুদ্ধে আমার প্রশ্ন অনিকবাবু, যে এখনো পর্যন্ত যদি আমরা দেখি যে এই যুদ্ধটা সেটা একটা সীমাবদ্ধ ক্ষেত্রের মধ্যে রয়েছে, রাশিয়া ইনভেশন চালাচ্ছে ইউক্রেনের ওপর, ইউক্রেন প্রতিহত করার চেষ্টা করছে, বেলারুশ খুব সুস্পষ্টভাবে তাদের অবস্থানটা হচ্ছে রাশিয়ার দিকে, কিন্তু তার বাইরে যে পক্ষগুলো তারা সরাসরি তারা ইনভলভড হচ্ছে না। তারা সমর্থনের বার্তা দিতে স্ট্যাচু অফ লিবার্টিতে ইউক্রেনের পতাকা ঝোলানো হচ্ছে, কিন্তু কেউ সরাসরি এটাতে ইনভলভড হচ্ছে না। কিন্তু খুব ইন্টারেস্টিংলি চীন যেমন জানিয়ে দিল যে তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা সেটা জারি করছে না রাশিয়ার বিরুদ্ধে। অন্যদিকে কিছুক্ষণ আগে কর্নেল সৌমিত্র রায় যেটা বলছিলেন যে ইউক্রেনের দিকে নেটো এবং আমেরিকার ইন্ধন রয়েছে। সব মিলিয়ে কি আসলে এটা বিশ্বযুদ্ধ না হয়েও এই সীমাবদ্ধ যুদ্ধের বাইরে একটা অন্য বড় একটা খেলা যদি বলি, একটা প্ল্যান যদি বলি, একটা ইকুয়েশন যদি বলি, সেটা ইতিমধ্যে পর্যবেসিত হয়েছে? সে তো বটেই। আজকাল যে কোনো যুদ্ধই হচ্ছে একটা ইকোনমিক ওয়ারফেয়ার, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার তো বটেই। কিন্তু আমার এখানে একটা অবজারভেশন আছে। অনেকেই বলছেন যে যুদ্ধ খুব লম্বা হবে, দীর্ঘ যুদ্ধ হবে, কিন্তু আমার যেটা মনে হয় যে একটা দীর্ঘ যুদ্ধ টানার মতো ইকোনমিক অবস্থা আমেরিকা বা রাশিয়া বা নেটো, এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন, যারা অর্থনৈতিকভাবে ভীষণ শক্তিশালী, ইউরোপিয়ান ইউনিয়নকে আমরা বলি অ্যান ইকোনমিক জায়ান্ট, পলিটিক্যালি লিলিপুট, যে ভীষণ শক্তিশালী, সেও পারবে কিনা। কারণ আমাদের মনে রাখতে হবে কোভিড-19 পরবর্তী সময়ে আমেরিকার অর্থনীতি, রাশিয়ার অর্থনীতি ভীষণভাবে ধাক্কা খেয়েছে। রাশিয়ার অর্থনীতি তো এই মুহূর্তে প্রচণ্ড খারাপ অবস্থায় আছে, রুবেল একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। ফলে এই অবস্থায় একটা লম্বা যুদ্ধ টানার মতো অবস্থায় কোনো পক্ষ থাকবে কিনা, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। ফলে রাশিয়া বা আমেরিকা
আমার যেটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা, যে রাশিয়া একটা মিসক্যালকুলেশন হয়েছিল। রাশিয়া ভেবেছিল যে খুব তাড়াতাড়ি হয়তো ইউক্রেন আত্মসমর্পণ করবে, রাশিয়া জিতে যাবে। সেটা হয়নি। কিন্তু রাশিয়া এই যুদ্ধ খুব বেশি দিন টানতে পারবে না, সেই জন্য রাশিয়া এইভাবে বম্বিং শুরু করেছে। কর্নেল রায়ের কাছে আমি খুব সংক্ষেপে জানতে চাইবো, কর্নেল রায়, জেলেনস্কি তিনি যতই অঙ্গীকারবদ্ধ হন, কিন্তু এখন যা পরিস্থিতি, সত্যিই কি তিনি আর বেশি দিন প্রতিরোধ ধরে রাখতে পারবেন? তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, তারপর কি শান্তি ফিরবে? না, পারবে না। না, এটা একটা $1 মিলিয়ন কোশ্চেন। প্রথমে আমি যদি একটু সময় দাও, এই যে ইভাকিউশনের ব্যাপারটা নিয়ে আমি একটা বড় ক্যানভাস সবার সামনে প্রজেক্ট করতে চাই। বুঝতে হবে, এই জেলেনস্কিকে ইন্টারন্যাশনাল একজন জার্নালিস্ট প্রশ্ন করেছিল যে ওয়েন ইউ নিউ দ্যাট দি ওয়ার ইজ এভিডেন্ট, তুমি কেন বিদেশিদের বা ইউক্রেনের যারা লোক তাদের ইভাকুয়েট করনি? জেলেনস্কি তার উত্তর দিল যে এটা সিক্রেট ব্যাপার, আমি যদি আগের থেকে ডিসক্লোজ করে দিতাম তাহলে রাশিয়া জানতে পারতো যে যুদ্ধের জন্য আমি প্রিপেয়ার্ড নই। আরেকটা জিনিস যেটা ইন্টারেস্টিং ব্যাপার, আমরা কেন শুধু ভারত সরকার বা রাশিয়াকে ব্লেম করছি এই ইভাকুয়েশনের ব্যাপারে? ইভাকুয়েশনের ব্যাপারে মেইন কালপ্রিট হচ্ছে ইউক্রেন। ইউক্রেনের যত ইউনিভার্সিটি, যত স্কুল, কলেজ, বিজনেস এস্টাবলিশমেন্ট, যেখানে এই ভারতীয়রা ছাত্রছাত্রী নাগরিকরা কাজ করছে, ইউক্রেন জানতো যে এই ধরনের একটা যুদ্ধ অবশ্যম্ভাবী। কেন ইউক্রেন তাদের সেখান থেকে ইভ্যাকুয়েট করেনি? দুটো কারণ, একদম সোজা বাংলায় বলছি আমি, সত্যি কথা। বিজনেস ইন্টারেস্ট। এই যে ডাক্তারি পড়ার যে একটা 20,000 তো শুধু ভারতীয় ছাত্রছাত্রী, আর বহু দেশের ছাত্রছাত্রীরা সেখানে ডাক্তারি পড়াশোনা করে। যেটা জেলেনস্কি বলছেন যে এটা তো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, যে কোনো যুদ্ধই আসলে প্রথমে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। সেখানে দাঁড়িয়ে যে প্রথম ব্লিঙ্ক করাটা, যদি তখন থেকে ইভ্যাকুয়েশন শুরু করে দিতেন জেলেনস্কি, তাহলে তো প্রথম ব্লিঙ্কটাও তাকে করতে হতো। তা আমাদের যে ছাত্রছাত্রী বা বিদেশের ছাত্রছাত্রী যারা পড়াশুনো করছে, তাদের একটা ফেজড ওয়েতে দে শুড হ্যাভ ইভাকুয়েটেড ফ্রম দেয়ার। খুব সংক্ষেপে আমি একটু গ্রুপ ক্যাপ্টেন জোয়ারদার ইভ্যাকুয়েশন নিয়ে কিছু বলতে চান, খুব সংক্ষেপে নেব, আমাকে একটা ব্রেক নিতেই হবে। আচ্ছা, ইভ্যাকুয়েশনের মেইন অসুবিধার যেটা আমরা এখন ফেস করছি, কারণ পুরো নেক্সট পয়েন্ট হচ্ছে যে কনফ্লিক্ট জোন থেকে কি করে বার করবে, আমি সেটাতেই আসছি। দ্য কনফ্লিক্ট জোন, আমাদের যে ইউক্রেন ইজ এ হিউজ ল্যান্ডমাস, আর তার উপরে কিন্তু এখন পুরো নো ফ্লাই জোন। ইউক্রেনের নর্থ, ইস্ট আর ওয়েস্ট আর সাউথ, তিনটে দিক থেকে কিন্তু রাশিয়ার পুরো কন্ট্রোল। একটাই ওপেনিং আছে যেখান থেকে স্টুডেন্টরা সব বেরিয়ে আসছে, দ্যাট ইজ ফ্রম দ্য ওয়েস্ট। অ্যান্ড সেই ওয়েস্টে কিন্তু অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করে আসতে হয় তাদেরকে নিয়ারেস্ট পোস্টে আসার জন্য। আমি আপনার সাথে আগে শেয়ার করেছিলাম যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কতগুলো হেল্পলাইন নাম্বার আছে, তারা কিন্তু রেগুলারলি মনিটর করছে। যেই সব স্টুডেন্টরা আটকে রয়েছে তাদের প্রতি আমাদের সমস্ত সহানুভূতি আছে, আমরা খুবই মর্মান্তিক সিচুয়েশন এখন। কিন্তু আমার সেটা রিকোয়েস্ট থাকবে যে যারাই ট্রাভেল করছেন, যেখানেই মুভমেন্ট করছেন, তারা যেন নিজেদের এম্বাসিকে অলওয়েজ তাদের ইনফরমেশনটা দিতে থাকেন, কারণ এফোর্ট ইজ অন অ্যান্ড হিউজ এফোর্ট ইজ অন, বোথ সামরিক এবং অসামরিক দু সাইড থেকে। আমাদের সময় একদম শেষ, আমাদের একটা ছোট্ট বিরতি নিতেই হবে। বিরতির পর এই সম্পর্কে আপনাদের কি মতামত দেখাবো, দেখতে থাকুন আপনারা। ফিরে এলাম বিরতির পর। আজ আপনাদের উদ্দেশ্যে আমাদের প্রশ্ন ছিল, আপনাদের মতামত আমরা জানতে চেয়েছিলাম, আপনাদের পর্যবেক্ষণ জানতে চেয়েছিলাম যে জেলেনস্কি কি পারবেন প্রতিরোধ ধরে রাখতে? 38% বলছেন পারবে, 62% মনে করেন যে না, জেলেনস্কি প্রতিরোধ ধরে রাখতে পারবেন না। নেটোর কাছ থেকে সামরিক সাহায্য না পেলে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ধরে রাখতে পারবেন না জেলেনস্কি, বলছেন অমিয় চট্টোপাধ্যায়। কখনোই পারবে না, কিন্তু রাশিয়াকে বিশ্বের দরবারে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে ইউক্রেন, করবি গোস্বামী। ইউক্রেন যদি সুকৌশল অবলম্বন করতে পারে তবে প্রতিরোধ ধরে রাখতে পারবে, বলছেন কল্পতরু ঘোষ।
স্বাধীনতা রক্ষার জন্য প্রেসিডেন্ট জেলেনস্কির নির্ভীক লড়াই বিশ্বের মন জয় করেছে, হার জিত এখানে তুচ্ছ বলছেন রুমা দত্ত। আমরা চিন্তিত রূপমকে নিয়ে, আমরা চিন্তিত রুমকি ঝুমকিকে নিয়ে, আমরা চিন্তিত তাদের পরিবার পরিজনকে নিয়ে। আমরা আশা করছি যে তারা যত দ্রুত সম্ভব অক্ষত অবস্থায় তাদের ঘরে ফিরতে পারবেন এবং আমরা আশা করব যে অতি দ্রুত এই সংঘাতে জবনিকা পড়ুক। আপাতত আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।